পাঠ করছি কল্পনা চক্রবর্তীর লেখা গল্প লজ্জাহীনা। কি রে, কি হয়েছে? কোনো সমস্যা? তপেশ ফোন করে বলল তাড়াতাড়ি আসতে। কী সব জরুরি আলোচনা আছে? কিসের আলোচনা রে? সদর দরজা দিয়ে ঢুকতে ঢুকতে নিতাই ইপসাকে জিজ্ঞেস করে। আগে ঘরে এসে বসো, চাটা খাও, তারপর শোনো কি হয়েছে। ইপসা মাকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু এত জরুরি তলব কেন? সোমেশদাকে ফোন করে জিজ্ঞেস করলাম, উনিও ফোনে কিছু বললেন না। গলাটাও যেন কেমন থমথম করছে মনে হলো। তাছাড়া বাড়িতে উকিল টুকিল দেখছি। কিসের আলোচনা? কী সব সিদ্ধান্ত টিদ্ধান্ত নেওয়া হবে বলছিলেন? কী রে, কিছু বলছিস না কেন? অবনীবাবুর গলায় শঙ্কা, চিন্তার সুর। ইপসা কি বলবে বাবাকে? শুধু একটু হেসে বাবার হাতে হাত রেখে বলল, এত ভাবছ কেন বাবা? আমি তো আছি। এর বেশি কীই বা বলবে ইপসা? বছর তিনেক আগে তপেশের সাথে ওর বিয়ে হয়েছে সম্বন্ধ করে, দুই বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের উপস্থিতিতে ধুমধাম করে। রমলা সোমেশবাবুর একমাত্র সন্তান তপেশ, টল হ্যান্ডসাম, গায়ের রংটা একটু বেশি ফর্সা, একটা বহুজাতিক সংস্থার ইঞ্জিনিয়ার, চাকরি সূত্রে দেশে বিদেশে প্রায় যেতে হয় ওকে। সোমেশবাবু একটা নামী প্রাইভেট ব্যাংকের অ্যাকাউন্টেন্ট ছিলেন, বছর দুয়েক আগে রিটায়ার করেছেন। বালিগঞ্জে নিজেদের বড় বাড়ি, গাড়ি। তপেশ ওদের একমাত্র সন্তান এবং খুব আদরের। ইপসা কালো, ছিপছিপে, মাঝারি হাইটের, খুব সাধারণ দেখতে একটা মেয়ে। MA BEd, তাও বাংলাতে। একটা CBSE বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা পড়াতো। ইপসাও নিতা আর অবনীবাবুর একমাত্র সন্তান। অবনীবাবু একটা প্রাইভেট সংস্থায় চাকরি করেন। গড়িয়ার ভেতরের দিকে নিজেদের ছোট্ট একতলা বাড়ি, মধ্যবিত্ত সাধারণ পরিবার। প্রথম দেখাতে ইপসাকে তেমন পছন্দ হয়নি রমলাদের কারো, তবু রাজি হয়েছিল, কারণ সম্বন্ধটা এনেছিলেন রমলার মাসতুতো বোন। রমলাকে সে বুঝিয়েছিল, বলেছিল, রমুদি রাজি হয়ে যা, মেয়েটা খুব শান্ত এবং বাধ্য। সুন্দরী বউ হলে ছেলে তার পিছনে সারাক্ষণ লটকে থাকবে, পর হয়ে যাবে, সেটা ভালো লাগবে। রমলার মনে ধরেছিল কথাটা, নিজেও রাজি হয়েছিল। তপেশ এবং সোমেশবাবুকেও বিয়েতে রাজি করিয়েছিল। শুধু বিয়ের আগে দাবি করেছিল ইপসাকে চাকরি ছাড়তে হবে। ইপসার মা বাবা মানে নিতা আর অবনীবাবু সেটা মেনে নিয়েছিলেন, ইপসাও। চাকরি ছেড়ে বিয়ের পিঁড়িতে বসেছিল ইপসা। তপেশের ঝকঝকে কথাবার্তায় স্মার্টনেস, চেহারার সৌন্দর্য ওর মা বাবার সাথে ওকেও বিবশ করে দিয়েছিল। নিতার অবনীবাবু খুব গর্বের সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বলেছিলেন, রূপে গুণে এমন জামাই অনেক ভাগ্য করে পেয়েছি। শুধু ওরাই কেন, ইপসাও তো তপেশের সাথে বিয়ে হওয়াটাকে নিজের সৌভাগ্যই মনে করেছিল। ফুলশয্যার রাতে তপেশ যখন বলেছিল খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে বলে খাটের অপর প্রান্তে ইপসার ছোঁয়া মাচিয়ে শুয়ে পড়েছিল, তখনও ইপসা মনকে বুঝিয়েছিল, একটা বিয়ের অনুষ্ঠানে তো কম ঝক্কি ঝামেলা নেই। একমাত্র ছেলে হিসেবে তপেশকেই তো সব আয়োজন কর্মকাণ্ডের ব্যবস্থা করতে হয়েছে, অতএব ক্লান্ত থাকাটাই স্বাভাবিক। পছন্দ হয়নি বলে দিনের বেলা ইপসাকে যতই এড়িয়ে চলুক, রাতে স্বামী হিসেবে শরীরের দখল নিতে ছাড়ত না তপেশ। ইপসাও তাতেই খুশি ছিল, ভেবেছিল এটাই স্বামীর ভালোবাসা। রান্নার লোক, কাজের লোক থাকা সত্ত্বেও সোমেশবাবু হার্টের পেশেন্ট, নিজের হাতে রান্না, ঘর গোছানো, বলতে গেলে পুরো সংসারটাকে গুছিয়ে রাখার কাজ নিজের হাতে তুলে নিয়েছিল ইপসা। রমলা আর সোমেশবাবু তো খুব খুশি এরকম বাধ্য, কর্মঠ, গোছানো ছেলের বউ পেয়ে। বিশেষ করে ছেলে বিয়ে করেছে, অথচ বউ বউ কোনো বাতিক নেই, বউয়ের পিছনে ঘোরে না, বউকে নিয়ে বাইরে বেরোনোর নামও করে না। খুব ভয় ছিল রমলা আর সোমেশবাবুর। একটা মাত্র ছেলে, বিয়ের পর যদি বদলে যায়, মায়ের বাধ্য ছেলে যদি বউয়ের বাধ্য পোষ্য হয়ে যায়। কিছুদিন পর অবশ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই নতুন বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। উদাহরণ দেবার সময় সবাই বলতো, দেখেছ তপেশের বউকে, আহা লক্ষ্মী বউ, রূপ দিয়ে কি হবে, সংসারটাকে কীরকম 10 হাতে সামলে রেখেছে। কোনো চাহিদা নেই, স্বামীর সাথে সিনেমা দেখা, শপিং বা ঘোরার বায়না নেই,
শুধু ইপসাকে দেখেই বোঝা যেত না ও কি চায় বা কি ভাবছে। মুখে তো সবসময় হাসি লেগেই থাকতো। বাড়িতে কেউ কখনো স্বামী স্ত্রী বা শাশুড়ি বউয়ের ঝগড়া বা তর্ক শোনেনি। শাশুড়ি শ্বশুরের সেবা, রান্না বান্না, স্বামীর অফিসের ব্যাগ গোছানো থেকে নিত্য নতুন স্বাদের টিফিন বানানো, কোনো কিছুতেই অনীহা ছিল না ইপসার। এমনকি অফিসে যাবার সময় তপেশের হাতের কাছে ড্রেস, পার্স, রুমাল, ব্যাগও এগিয়ে দিত হাসি মুখেই। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। তপেশের নেশাটাও যখন একটু একটু ফিকে হতে হতে শেষের মুখে, ঠিক তখনই জানা গেল ইপসা সন্তান সম্ভবা। খবরটা জেনে অবশ্য দুই বাড়িতেই খুশির হাওয়া। নিতা আর অবনীবাবু মেয়েকে নিজের কাছে নিয়ে যাবার আর্জি জানালো। রমলার ইচ্ছে ছিল না। ইপসার সেবা যত্নে ইতিমধ্যে বেশ অভ্যস্ত হয়ে পড়েছেন। সেটা না থাকলে কি হবে ভাবতে পারছিলেন না। ইপসাই সমাধান করে দিল। মা বাবার প্রস্তাব শুনে হেসে উড়িয়ে দিয়ে বলল, তা কি করে হয় মা? আমি ও বাড়ি চলে গেলে এখানে মা বাবাকে কে দেখবে? তাছাড়া তপেশে তো অফিস আছে। কিন্তু ঘন ঘন বমি আর শরীর খারাপে প্রমাদ গুনলেন রমলা আর সোমেশবাবু। ডাক্তার বলল এই সময় বেড রেস্টে থাকতে হবে। বাধ্য হয়ে ইপসাকে বাপের বাড়িতেই পাঠাতে হলো। রমলা মাঝে মাঝেই ফল, হেলথ ড্রিঙ্ক কিনে ড্রাইভারকে দিয়ে ইপসার বাপের বাড়িতে পাঠিয়ে দিত। কিন্তু যার একটু মনোযোগ পেলে ইপসার জীবনটা সার্থক হয়ে যেত, তার কিন্তু এদিকে মনোযোগ দেবার সময় ছিল না। অফিসে তখন নতুন একজন ইন্টার্ন এসেছে, রীতি। তাকে নিয়েই ব্যস্ত তপেশ। কম বয়স, দেখতেও বেশ সুন্দরী। তার উপর যেমন ফিগার তেমনই স্মার্ট। ওকে পটিয়ে নিয়ে কে কফি শপে যাবে কলিগদের সাথে, তাই নিয়ে জোর কম্পিটিশন চলছে অফিসে। একদিন লাঞ্চ ব্রেকে রীতিকে অফার করলো তপেশ ওর সাথে অফিসের বাইরে লাঞ্চ করার জন্য। অনেকেই লাইনে ছিল, কিন্তু রীতিরও ভালো লেগেছিল তপেশের মতো ঝকঝকে স্মার্ট, টল, হ্যান্ডসাম বিদেশ ফেরত ছেলেকে। ও রাজি হয়ে গেল। এরপর থেকে মাঝে মাঝেই দুজনে অফিসের বাইরে দেখা যেতে লাগলো কফি শপে, লাঞ্চে, এখানে ওখানে। তপেশ তো রীতিমতো খুশি। এতদিনে ওর মনে হয়েছে রীতিই ওর জন্য একেবারে পারফেক্ট। দেখা হওয়াটা আর কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকলো না। ক্রমশ দীঘা, মন্দারমণি, পুরী এবং অফিসের কাজে দিল্লি, বেঙ্গালুরু ছড়িয়ে পড়ল। ইপসা যখন লেবার রুমে নতুন প্রাণ জন্ম দেবার যন্ত্রণায় ছটফট করছে, তপেশ তখন রীতিকে নিয়ে মন্দারমণির হোটেলে নতুন আবিষ্কারে মশগুল। রীতি সময় করে বিয়ের কথাটাও পেরেই ফেলল। তপেশেরও আপত্তি নেই, কিন্তু ইপসা কি ডিভোর্সে রাজি হবে? রীতি বলল রাজি করাতেই হবে, অ্যাট এনি কস্ট। ইপসা একটা মেয়ের জন্ম দিয়েছে। শুনে রমলা আর সোমেশবাবু এতটাই দুঃখ পেলেন যে ওরা নবজাতিকাকে দেখতেই গেলেন না। ওরা খুব আশা করেছিলেন নাতির মুখ দেখবেন। নিতা আর অবনীবাবু কিন্তু খুব খুশি ছোট্ট পুস্কি মেয়েটাকে পেয়ে। যাই হোক, নিতা আর অবনীবাবুর উপর্যুপরি ফোনে শেষ পর্যন্ত রমলা আর সোমেশবাবুর নাতনিকে দেখতে না গিয়ে পারলেন না। ফুটফুটে বাচ্চাটাকে দেখে ওরা খুব খুশি হলেন এবং খুশির চোটে সোমেশবাবু বলেই ফেললেন, যাক বাবা, মেয়েটা আমার খোকার গায়ের রং পেয়েছে, বিয়ে দিতে কষ্ট হবে না। কথাটা শুনে ইপসার কালো মুখে একটা বেগুনি ছোপ লাগলো। এই প্রথম। তপেশ তো প্রথমটা এলোই না মেয়েকে দেখতে। অফিস ট্যুরের নাম করে শহরের বাইরেই থাকলো। মাসখানেক পরে তপেশ যখন প্রথম ফুটফুটে গুল্লু পুচকিটাকে দেখল, হঠাৎই ওর খুব ভালো লেগে গেল। বিশেষ করে রমলা যখন বলল, দেখেছিস খোকা, কুর্চি একেবারে তোর মতো দেখতে হয়েছে। তুই যখন ছোট ছিলি তখন একেবারে এরকম দেখতে ছিলি। কেমন অদ্ভুত চোখে দেখতে লাগলো তপেশ পুচকি কুর্চিকে, যে নাকি হুবহু ছোটবেলায় ওর মতো। এটা ওর বাচ্চা, ওর অংশ। ভাবতেই অদ্ভুত একটা টান অনুভব করলো কুর্চির প্রতি, একটা অধিকার বোধ, যেমনটা নিজের জিনিসের প্রতি হয়। কুর্চি হবার মাস চারেক ছিল ইপসা বাপের বাড়িতে। মাঝে মাঝে যেত তপেশ কুর্চিকে দেখতে। যাবার সময় বাজার থেকে এক গাদা খেলনা কিনে নিয়ে যেত। ইপসা একদিন মৃদু আপত্তি করে বলেছিল, এত খেলনা কেন আনো? ওর তো এখনো খেলার বয়সই হয়নি। তপেশ গর্বের আতিশয্যে বলেছিল, ও আমার মেয়ে, বাজারে যত খেলনা আছে সব আমি ওর জন্য নিয়ে আসব। ওদিকে রীতির সাথেও সম্পর্কটা এমন পর্যায়ে যে রীতিকে ছেড়ে থাকা মুশকিল তপেশের পক্ষে।
কিন্তু ডিভোর্সের কথাটা বাড়িতে বলার সাহস হচ্ছিল না তপেশের। রীতি শেষ পর্যন্ত ফোন করে ইপসাকে জানিয়ে দিল। রমলা আর সোমেশবাবু আগেই কিছুটা টের পেয়েছিলেন, তাই অবাক হলেন না। কিন্তু অবাক কাণ্ড, ইপসাও অবাক হলো না, ডিভোর্সে রাজি হয়ে গেল। বাড়িতেই উকিল এলো দুপক্ষেরই। তপেশই নিয়ে এলো খুশি হয়ে। নিতা এবং অবনীবাবুকেও সে কারণেই জরুরি তলব। সর্বসমক্ষেই সব কিছু ঠিক হবে। উকিলবাবুদের সাথে তপেশের আগে সব কথাবার্তা হয়ে গিয়েছিল। তপেশ অ্যালুমিনি দিতে রাজি। তাই উকিলবাবু ইপসাকে ফর্মালি বললেন, ম্যাডাম, মিউচুয়ালি ডিভোর্স হবে। আপনি মান্থলি কত এক্সপেক্ট করেন? নাকি এককালীন কোনো ডিমান্ড আছে আপনার? আমার অ্যালুমিনি লাগবে না, শুধু একটা শর্ত আছে। সেটা মেনে নিলে ডিভোর্সে আমার কোনো আপত্তি নেই। সবাইকে অবাক করে দিয়ে বলল ইপসা। লাগবে না? তুমি টাকা চাও না? না। নির্লিপ্ত কণ্ঠে মেয়েকে কোলে তুলে নিয়ে বলল ইপসা। তপেশ ইপসার এই অহংকারী ভাবটা সহ্য করতে পারল না। বলল, তোমার জন্য নয়, কুর্চির জন্য দেব। ওর লেখাপড়া, ওর মান্থলি খরচের জন্য। আফটার অল ও আমার মেয়ে, ওর প্রতি আমার একটা কর্তব্য আছে। ইপসা কিছুক্ষণ তপেশের দিকে স্থিরভাবে তাকিয়ে অকম্পিত স্বরে বলল, আমি এটাই তোমাকে বলতে চাইছিলাম, উর্চি তোমার মেয়ে নয়। ঘরে যেন বাজ পড়ল। সবাই চমকে উঠল। দু মুহূর্ত কেউ কোনো কথা বলতে পারল না। তারপরই তপেশ রাগে ছিটকে উঠল। কি কি বললে? ছি, এ কথা বলতে তোমার লজ্জা করল না? তপেশের গলা থেকে একটা তীক্ষ্ণ স্বর ছিটকে এলো। রমলা আর রমেশবাবুও তার সাথে গলা মেলালেন। মৃদু শব্দ করে হাসল ইপসা। সে হাসিতে একরাশ ব্যঙ্গ ঝরে পড়ল। বলল, করল না তো। সত্যি কথা বলতে লজ্জা কিসের? আমি ওর মা। আমি একমাত্র জানি ওর বাবাকে। সোফায় পাশাপাশি বসেছিলেন সোমেশবাবু আর রমলা। ওরা তীব্র ক্রোধে অবাক চোখেই বাচাল অসভ্য মেয়েটাকে দেখছেন। অবাক তো অবনীবাবু আর নিতাও। বোবা হয়ে তাকিয়ে আছেন। ঘরের ভেতর যা হচ্ছে ওদের মাথায় কিছুই তো ঢুকছে না। ছিটকে উঠে দাঁড়ালেন সোমেশবাবু আর রমলাও। শালীনতা ভুলে চিৎকার করে উঠলেন সোমেশবাবু। শুনছেন অবনীদা, আপনার নির্লজ্জ বেহায়া মেয়ের কথা? নোংরামির একটা সীমা আছে। রমলাও বলে উঠল, ছি ছি ছি, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। কি বেইমান নেমোখারা মেয়ে। যেমন কুৎসিত দেখতে, তেমনই নোংরা মন। বেহা নির্লজ্জ কোথাকার। ইপসার মা বাবাও লজ্জায় গ্লানিতে কেঁদে ফেলল। বলল, কি বলছিস মা? রাগে দুঃখে যন্ত্রণায় তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি পাগল হয়ে গেলি মা? এমন কথা কি কেউ বলে? মেয়েটার কথা ভাব মা, বড় হয়ে এসব কথা শুনলে ওর কি ভালো লাগবে? কিন্তু ইপসা ভাবলেশীন। ওর স্কুলের সহকর্মী সুতপাদির কথাগুলো হঠাৎ ওর মনে দাগ কেটে বসে গেছে। সুতপা ইপসার স্কুলের সহকর্মী ছিল। দুজনে একই স্কুলে চাকরি সূত্রে অসমবয়সী হয়েও বন্ধু ছিল। সুতপাদির একটা মাত্র মেয়ে, অন্বেষা, ওদের স্কুলে 11-এ পড়ত। অন্বেষার যখন 3 বছর বয়স, তখন সুতপাদির স্বামীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল। একাই একটা ঘর ভাড়া করে থাকতো সুতপাদি অন্বেষাকে নিয়ে। একদিন স্কুলে নিভৃতে সুতপাদিকে কাঁদতে দেখে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে সুতপাদি, কাঁদছো কেন? আমাকে বলো, কি হয়েছে? সুতপাদি কাঁদতে কাঁদতে ওকে বলেছিল, জানিস, যখন ডিভোর্স হয়েছিল অনু তখন এইটুখানি। আমাদের প্রাইভেট স্কুলের চাকরিতে দেখেছিসই তো কি খাটনি। চাকরি সামলে কত কষ্ট করে অনুকে মানুষ করেছি একা হাতে। তখন মাসে মাসে মেনটেনেন্সের টাকা কটা দিয়েই ওর বাবা সব দায়িত্ব সেরে দিয়েছে। ওদের বাড়ির একজনও কেউ দেখতে আসেনি। কিভাবে ওই ছোট মেয়েটাকে নিয়ে আমি একা একা থেকেছি। ওর বাবা তো নিজে বিয়ে করে সুখে সংসার করছে, আর 6 মাসে 9 মাসে একবার দেখে যেত মেয়েকে। এখন মেয়ে বড় হয়েছে, ওর বাবা ঘন ঘন মেয়ের সাথে দেখা করতে আসে এক গাদা গিফট নিয়ে। তাই দেখে মেয়েও একেবারে আহ্লাদে গদগদ, বাপি বাপি করে অস্থির। আমি এখন ওর কেউ নই।
ওর বাবা ঠাকুরমা এখন ওকে নিয়ে যেতে চায়। ওরা ওর মনটাকে বিষিয়ে দিচ্ছে আমার বিরুদ্ধে। এখন আমি ওর ভালোর জন্য একটু শাসন করলেই বলে বাপি তোমার থেকে অনেক ভালো, আমি বাপির কাছে চলে যাব। ওর অ্যাটিচিউড পর্যন্ত দিন দিন বদলে যাচ্ছে। পড়াশোনা ঠিকমতো করছে না। মেয়েটা আমার সর্বস্ব, ওকে ছাড়া আমি বাঁচব না বলে ডুকরে ডুকরে কাঁদছিল সুতপাদি সর্বস্ব হারানোর ব্যথায়। অনু মানে সুতপাদির মেয়ে অন্বেষাকেও চিনত ইপসা। কি ব্রিলিয়েন্ট মেয়ে, পড়াশোনাতেও খেলাধুলায় চৌকস মেয়ে ছিল। ইদানিং লেখাপড়ায় একটু অবনতি হচ্ছিল। ওহো, এই তাহলে কারণ অন্বেষার অবনতির। ইপসা বহুদিন স্কুলে পড়ানোর সময় লক্ষ্য করেছে ওর ছাত্রছাত্রীদের বাবা মা মরে গেলে ছেলে মেয়েদের মনে দুঃখ থাকে, কিন্তু যেসব বাচ্চার বাবা মা ডিভোর্সে সেই সব বাচ্চারা মা বাবার সম্পর্কে টানাপড়েনে অসহায় হয়ে যায়। যন্ত্রণায় জ্বলে পুড়ে খাক হয়ে যায় তাদের শৈশব কৈশোর। যখন সে বড় হয় বুঝতে শেখে, বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করতে শেখে। তার অনেক আগেই অবুঝপনায় শেষ হয়ে যায় তার মনের সব সুকুমার বৃত্তিগুলো। তপেশ রাগে চিৎকার করে ওঠে, আমি ডিএনএ টেস্ট করাবো, প্রমাণ করে দেব যে কুর্চি আমার মেয়ে। ইপসা ঠান্ডা গলায় বলে, অত টেস্ট ফেস্ট করানোর দরকার নেই। অতই যদি নিজের কনফিডেন্স, তাহলে কুর্চি থাক তোমার কাছে। আমি ওর কাস্টডি চাই না। আমি লিখে দিচ্ছি, জীবনে কোনো দিন ও আমার মুখ দেখবে না। তুমি ওকে তোমার মতো করে মানুষ করো, আমি কখনো কোনো দাবি করব না। জ্ঞান হবার সাথে সাথেই ওকে জানিয়ে দেবে যে ওর জন্মের সময় ওর মা মরে গেছে। তুমি কি মা না কসাই? বিস্ময়ে ঘৃণায় ছিটকে ওঠে তপেশ। ওর সাথে ওর বাবা মাও। হতবাক হয়ে যান নিতা আর অবনীবাবু। ইস্পাত কঠিন সুরে ইপসা বলে, হ্যাঁ আমি কসাই, কিন্তু একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, কুর্চি যদি আমার কাছে থাকে তবে আমার ক্ষমতা অনুযায়ী আমি ওকে মানুষ করব। তোমার কোনো টাকা পয়সা আমি বা আমার মেয়ে ছোঁব না। কুর্চির ব্যাপারে তোমার কোনো হস্তক্ষেপ চলবে না, এমনকি তোমার পরিচয়ও না। ছোটবেলা থেকেই কুর্চি জানবে ওর বাবা নেই, মরে গেছে। আমি ওর বাবা, আমি ওর মা। আমি ছাড়া ওর জীবনে কেউ থাকবে না। আমার পরিচয়েই ও বড় হবে, আর এটা লিখিত এবং আইনত দিতে হবে আমাকে। এটাই আমার শর্ত। এই শর্ত মেনে নিলে তবেই ডিভোর্স হবে। সোমেশবাবু আর রমলা ফুঁসে ওঠে, এ আবার কি কথা? মগের মুলুক পেয়েছ নাকি? আমাদের বংশের মেয়ে, আমাদের নাতনি, আর আমাদের কোনো অধিকার থাকবে না? তপেশও বলে, আর যদি না দিই তাহলে কি করবে? অদ্ভুতভাবে হাসল ইপসা। বলল, আমি চলে যাব ওর জীবন থেকে। একজন কাউকে লিখিতভাবে ডেড হতেই হবে কুর্চির জীবনে। ইপসার হাসি দেখে ভয় পায় ওরা। এ কাকে দেখছে? এ কোন ইপসা? একে তো ওরা কেউ চেনে না। অসহায় রাগে জ্বলতে থাকে ওরা। গোপনে রুদ্ধদ্বারে সলা পরামর্শ চলল বহুক্ষণ। ফোনাফুনিও হলো রীতির সাথে। 6 মাসের কুর্চিকে নিজেরা লোক রেখে মানুষ করবে, এই দায়িত্ব এই বয়সে নিতে রাজি হলেন না সোমেশবাবু বা রমলা। যা দিনকাল, একটা মেয়েকে মানুষ করার ঝক্কি কি কম? তাও ছেলে হলে কথা ছিল। রীতিও পরিষ্কার জানিয়ে দিয়েছে তপেশকে, নতুন সংসারে কুর্চির দায়িত্ব ও নিতে পারবে না। অবনীবাবু আর নিতাও মেয়েকে বোঝানোর শেষ চেষ্টা করলেন। বললেন, আরও একবার ভেবে দেখ মা, শুধু তোর জীবন তো নয়, কুর্চিরও তো একটা ভবিষ্যৎ আছে, আর একটা মেয়ের জীবনে বাবার পরিচয়েরও দরকার আছে। হাতের ইশারায় মাকে থামিয়ে দিল ইপসা। বলল, কুর্চিকে হয়তো আমি ততটা প্রাচুর্যের মধ্যে মানুষ করতে পারবো না মা, কিন্তু একটা নিশ্চিন্ত জীবন দেব। সম্পর্কের টানাপোড়েনে আমি কুর্চিকে আর একটা অন্বেষা হতে কিছুতেই দেব না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।